It was rectified in that way. So contract rule আমরা বলতে কি বুঝি আসলে? আমরা যারা সরকারি কর্মচারী আমাদের সার্ভিস লাইফটাকে মানে সদাচার হিসাবে এমন কোনো আচার আচরণ করব না যেটা সরকারের পরিপন্থী কোনো কাজ হয়। এই জন্যেই এই কন্ট্রাক্ট রুলটা বলা হয়েছে। যদিও অনেক কিছুই হয়তো মিল আছে, অনেক কিছুই হয়তো মিল নাই। কারণ হলো যে আমরা আসলে এমন একটা নেশান যেখানে আমরা আসলে গায়ের জোরে চলা নেশান, মানে জোর যার মূল্য তার, এই মডেলে আমরা চলি। অ্যাকচুয়ালি আমাদের ভিতরে এটিকেট, ম্যানার, ডিসিপ্লিনের চরম অভাব। ইভেন আমি যে বলতেছি আমার নিজেরই সেটার অভাব আছে। প্রবলেমটা হলো এখানে যে বলে আর যে শোনে সবার ভিতরেই প্রবলেম। কারণ আমি এথিক্স, গভর্নেন্স, রুল অফ ল এগুলো আমি নিজে খুব সুন্দর পড়াই, কিন্তু সুযোগের অভাবে আমরা চরিত্রবান, এটা তো আপনারা ভালো জানেন। সুযোগ পেলেই আমরা আসলে অসৎ হতে চাই এবং অসততার হারটাই বেশি। কারণ এটা ইট শুড বি স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং, ক্লাস 1, 2. In Japan, you see all the session started with etiquette manner in the primary level. They have no exam up to 4. So our maturity is more higher than Japan. That is why we have to start from play 1, 2. If we orient them, the first one is the school-going people, as children, they will be oriented, they will grown up to that way. That is very, very important. Ethics, values, waste management started from class 1, 2. Waste management, cleaning of bathroom, washroom. So in that way, আর যে আমি চাকরি করি বা মহিলারা চাকরি করে, তার মানে কি যে চাকরি করবে তার জন্য তো প্রযোজ্যই। এর বাইরে আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, ইভেন তার চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট, সবাই এটা প্রতিপালন করতে বাধ্য। কারণ অনেক সময় এই ভাগ্না, ভাগ্নি, ভাইস্তা, ভাস্তি এরাও ইনফ্লুয়েন্স করে। কারণ যেহেতু আপনি চাকরি করেন, যে পজিশনেই থাকেন, প্রত্যেকেরই একটি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, সেটা যাতে অপব্যবহার না হয়, যেটা অহরহ হচ্ছে। যদি না আইনগতভাবে সেপারেটেড হয় সেটা, বা ত্যায্য পুত্র হয়, সেটা তারা তো আর এটা আপনার সাথে নাই। অতএব আপনি এবং আপনার ডিপেন্ডেন্টস, ফার্স্ট স্টার্টিংটাই করা হয়েছে উপহার সামগ্রী নেওয়া যাবে কি যাবে না। উপহার সামগ্রী নেওয়া যাবে না অনুমতি ছাড়া, পূর্বানুমতি ছাড়া। এখন আপনি পূর্বানুমতি কখন নেবেন? আপনি গেছেন বিদেশে, অথবা আপনি এখানে আমাকে একটা গিফট করবেন, কোর্স ডাইরেক্টর আমি, তাই না? অনুমতি নেওয়ার সময় নেই। এখন আমি যদি গিফট না নেই, আপনি মনে কষ্ট পেতে পারেন। মনের কষ্ট পরিহার করার জন্য আপনি নেবেন এবং সরকারকে রিপোর্ট করবেন যে আমাকে এরকম একটা গিফট দিয়েছে। তখন সরকার বলবে যে ঠিক আছে, গিফট তোমার অফিসে দাও, অথবা লাইব্রেরিতে দিয়ে দাও, অথবা যদি এসব জায়গায় প্রযোজ্য না হয় তখন আপনি আপনার বাসায় নিয়ে রাখবেন। এই হলো নিয়ম। তবে ধর্মীয় আচরণ, কারণ এখানে সব ধর্মের লোক আছে, তাদের বিবাহবার্ষিকী আপনার ফ্রেন্ড আপনাকে গিফট করলো, সেটা 25,000 টাকার অধিক হলে সরকার দেবে। 25,000 টাকার কম গিফট হলে এটা সরকারের কোনো অনুমতির প্রয়োজন নাই। এখন এটা হয়তো 79 সালে ছিল হয়তো 500 টাকা, 2002-এ হয়তো এটাকে করছে হলো 5,000 টাকা, এখন 11-তে করেছে হলো 25,000 টাকা, আর এখন করতে হবে হলো 1 লক্ষ টাকা, তাই না? কারণ হলো যে ইনফ্লেশন। সরকারি আইন 2018 বের করছে, তাহলে এশিয়ার গেজেট 2020 বের করছে 21। এখন এটা বের করতে হবে হলো কন্ট্রাক্ট রুল 2025, তখন এটাকে 1 লাখ করতে হবে। কারণ একটা হাতের আঙ্গুলের আংটি কিনতেই লাগে 50,000, 55,000, আর এটা আগে 2,000-এ কেনা যেত, তাই না? আপনার ফ্রেন্ড, আপনি আপনার আপনি আপনার ওয়াইফ হোক বা হাজব্যান্ডকে একটা গিফট দিবেন, তো 25,000 টাকা নাথিং, তাই না? সোনার দাম যে হারে বাড়তেছে, তাই না? তাই আমি আমার ওয়াইফকে এনকারেজ করি যে তোমরা এইভাবে সোনার দাম বাড়তেছে, সোনার জিনিস না কিনে তোমরা লোহার জিনিস। সচিব
সচিব বা সচিব পদবল তারাই তো দেশ চালায় না, তাদের পাওয়ারই আলাদা। তাদেরকে বলা আছে প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকার মূল্যে গ্রহণ করতে হবে, পারবে। এর বাইরে গেলে সরকারের অনুমতি নিতে হবে, অথবা অনুমতি না নিলেও সরকারকে রিপোর্ট করতে হবে। যৌতুক দেওয়া নেওয়া আপনারা জানেন আগে শুধু সরকারি কর্মচারীদের জন্য ছিল, কিন্তু এখন এটা সবার জন্য করে দিছে, নো বডি উইল টেক দিস। বা প্ররোচিত করা, চাপ দেওয়া, কিন্তু পেপার খুললে প্রায়ই এগুলো দেখা যাচ্ছে কত নিষ্ঠুরতা। আমাদের বাংলাদেশে নিষ্ঠুরতা আছে, আবার ইন্ডিয়া আমি ট্রেনিংয়ে গেছি 10-12 বা আরও পরে। তো ওখানে যে কোনো প্রফেসর এসেই বলে ইন্ডিয়া যে এটা তো ভেরি সিম্পল, যে এটা অবশ্যই প্রোহিবিটেড। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আপনি কোনো বিদেশি পুরস্কার যেমন পদবি, উপাধি, তাই না, বিভিন্ন উপাধি নেয় না, এগুলো নেওয়া যাবে না। গণজমায়েত স্টিল প্রহিবিটেড, অনুমতির কোনো অপেক্ষা রাখে না, এটা হলো স্টিল প্রহিবিটেড। তবে হ্যাঁ, আপনার ডিজি এখান থেকে ফেয়ারওয়েল দিবেন, অনানুষ্ঠানিকভাবে ডিজি চলে যাবে, আসবে ফেয়ারওয়েল বা রিসেপশন, এগুলো হলো অনানুষ্ঠানিক, নট আনুষ্ঠানিক। আর হলো যে কেউ রিটায়ারমেন্টে যাবে, হ্যাঁ, এরকম আর কি। সরকারি কর্মচারী তহবিল সংগ্রহ কি, যে সরকারের স্ট্যান্ডিং অর্ডার আছে মিনিস্ট্রির, যে ডিজাস্টার মন্ত্রণালয়, ওরা ডিসি, টিএনও, এসিল্যান্ড, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন ডিজাস্টার মিটিগেশন, যে কোনো একটা ডিজাস্টার হলো ফান্ড রাইজ, এটা সেন্ট্রালাইজ হবে হলো ডিসির মাধ্যমে, তাই না, যে বিভাগীয় হেড মিনিস্ট্রিতে একটা থাকবে, তারপর বিভাগীয় পর্যায়ে জেলায়, ওগুলো হলো স্ট্যান্ডিং অর্ডার, যে ফ্যামিলি কোর্টেন, এরা তহবিল সংগ্রহ করতে পারবে, বা তাদের মাধ্যমে কেউ যা দিলে চ্যানেলাইজ হবে, যাতে সবাই ইকুয়ালি পায়। নাহলে বিচ্ছিন্নভাবে আমি যা 2 লাখ দিলাম, ওয়ার্ল্ড ভিশন যা দিল, তাহলে তো একই লোক বারবার পাবে, তো ওরা সমস্যা নেই। কিন্তু এর বাইরে আমরা যারা উপজেলায় চাকরি করি বা জেলায় চাকরি করি, জায়গা বললো বা যে কোনো বললো যে এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে হলে মানুষ উপকৃত হবে, আমরা 1 কোটি টাকা দিব, 1 কোটি টাকা লাগবে, 80 লাখ দিবে জায়গা, 20 লাখ তুলতে হবে। তখন আপনি রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট এটার সাথে জড়িত, কৃষি বিভাগ হতে পারে বা কৃষি সংসদ হতে পারে, ডিজি হেলথ হতে পারে, যেই হোক, সে সরকারের অনুমতি নিয়ে তহবিল তৈরি করে সংগ্রহ করতে পারবে, সরকারের অনুমতি নিয়ে। এবং এটা করতে হবে কি, যে এটাকে আপনার রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে কত আয়, কত ব্যয়, এবং আপনি যখন ট্রান্সফার হবেন, এটা তখন আপনি ঊর্ধ্বতনকে দিয়ে চলে যাবেন, এবং এটা অডিট হবে। আর একটা হলো যে এই জন্য আপনি কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, ভলেন্টিয়ারলি, এবং অফিস টাইমে করতে পারবেন না, অফিস টাইমের বাইরে, এটা ভলেন্টিয়ার, যে আপনি এটা তোলার জন্য যে অফিস ক্ষতি করবেন তা না। এগুলোর বলা আছে। কর্মচারী তহবিল সংগ্রহ কারা পারবে না, একেবারেই পারবে না, সেটা হলো যারা এই চাকরির সাথে জড়িত, বর্ডার গার্ড, পুলিশ, মেট্রো, আয়কর বিভাগ, খাতে, এরা কোনো মতেই এগুলোর সাথে জড়িত থাকতে পারবে না। এর বাইরে যারা, তারা ধার গ্রহণ এবং প্রদান, দেখেন যে আমাদের স্বভাবই থাকে, যে এলাকায় আমরা থাকি সেখানে কারো কাছ থেকে ধার নেই, ধার নেওয়া প্রয়োজন হতে পারে না, সবার তো সমান প্রয়োজন না। অনেক মানুষ আছে না খেয়ে থাকবে, তবু কারো কাছে 2 টাকা ধার নিবে না। কিন্তু অনেকেই আছে ধার, আপনি ওই এলাকায় আছেন, প্রভাব আছে, একজনের কাছে 1 লাখ 2 লাখ নিলেন, দিস ইজ ধার নেওয়া, মানে কি তার কাছে অবলাইজড হওয়া টু ডু সামথিং ফর। এটাই হলো চাকরির আচরণ বিধির পরিপন্থী। এবং এখানে যতগুলো আইন কানুন আছে, যে কোনো আইন যদি আপনি ভায়োলেট করেন, সেটা অসদাচরণ হিসেবে গণ্য হবে, এবং অসদাচরণ মানেই হলো বিভাগীয় প্রসিডিংস। হ্যাঁ, এগুলো করা যাবে না। তবে সুপ্রতিষ্ঠিত ব্যাংক, বিমা, যেখানে সরকার নিবন্ধিত সমিতি, সেখানে আপনি পারবেন। আবার যদি আপনি কোথাও বদলি হন এবং সেখানে যদি আপনার কারোর সাথে লেনদেনের সম্পর্ক থাকে, ইউ হ্যাভ টু ইনফর্ম টু দ্য গভর্নমেন্ট। নন গেজেটেডরা করবে হলো অফিস প্রধান, যেমন ডিজি বার্ড, আমরা নন গেজেটেড, আমরা ডিজি বার্ডকে বলবো যে আপনি বড় আমাকে পোস্টিং দিলেন, ওখানে আমার এরকম আছে। আর আপনারা ডিজি হেলথের মাধ্যমে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলতে হবে, যেহেতু রাষ্ট্রপতি রিপোর্টের মাধ্যমে আপনি এটা রাষ্ট্রপতির কাছে যেতে হবে, জনপ্রশাসন ইয়ে মাধ্যমে। আপনার বিসিএস না নন ক্যাডার? নন ক্যাডার হলে আপনার সংস্থা হেড, আমাদের মতোই থাকে নন ক্যাডার।
মূল্যবান স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো আমরা অহরহ করি। 30 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা বিক্রি করলাম, 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম, অহরহ করি। কারণ আপনি যখন অনুমতি নিতে মন্ত্রণালয়ে যাবেন, মন্ত্রণালয়ে তো আছেই মনে করেন বড় বড় অফিসার সব, হ্যাঁ, মানে কোনো বিচার নাই, বিচার চাওয়ার জায়গা নাই, কেরানিরা আটকায় রাখে। আপনি যে একজন এডিশনাল সেক্রেটারিকে বলবেন, বা শোনা যাচ্ছে না, না? আচ্ছা, তাহলে আমি দাঁড়াই, তাহলে আমাকে তাহলে দেখা যাবে না বা শোনা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনি বসে ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নাই স্যার, ইটস ওকে স্যার, ইউ আর এ সিনিয়র সিটিজেন স্যার, প্লিজ স্যার। বয়স হয়ে গেছে তো, তারপরে আবার দৌড়ায় আসছি, হ্যাঁ? আমাদের অফিস কত দূর, আর এখানে 1 মাইল হেঁটে আসতে হবে। এখানে আসলে তো যেটা বলতেছিলাম যে আপনি 2.5 লক্ষ টাকা হলে আপনি অনুমতি দরকার নেই, 2.5 লক্ষ টাকা, তাহলে ইট শুড বি চেঞ্জ, ইট শুড বি 30 লাখ based on the present context. Everything is contextual. The present context and the context of 60 and 70s are not same. So you have to think of the context. Based on context, you have produce your law, rules and law and order. That is very, very important. বলেন। হ্যাঁ, আমরা তো স্যার জমি বিক্রির পরে একটা কর দিচ্ছি স্যার, সরাসরি ওই মৌজা অনুযায়ী একটা রেট দিচ্ছি আমাদের সরকারকে বা রেজিস্ট্রি অফিসে। এখন স্যার এখানে যে 2.5 লক্ষ টাকার উপরে স্যার আমরা বিক্রি অনেক আগে থেকে আমরা 3 লক্ষ টাকা আমরা বিক্রি করতে চাচ্ছি। নো নো নাকি বিক্রি করার পরে নো, আপনার এটা বলা হয়েছে 2.5 লক্ষ টাকার যদি ক্রয় বিক্রয় হয়, মানে আপনার জমির দাম 2.5 লাখ টাকা, আপনি কিনবেন 2.5 লাখ টাকা, তাহলে কোনো অনুমতি নিতে হবে না। এর উপরে যদি 30 লাখ টাকা দিয়ে কোনো কিছু বিক্রি করেন বা কেনেন, সরকারের অনুমতি নিয়ে বলতে হবে। ইউ হ্যাভ টু শো দ্য সোর্স অফ ইনকাম। এখানে ট্যাক্স দেওয়া না দেওয়ার বিষয় না, এখানে হলো যে আপনি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, ওই টাকাটা কোথা থেকে আসবে, এটাই জন্যই মন্ত্রণালয়ে অনুমতি। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি থাকলেও আপনি যখন আপনার বাবার নামে থাকবে তখন তো এটা ওটা আপনার কোনো ইয়া নেই, আপনাকে দিয়ে দিলেও আপনি যখন বিক্রি করবেন, যদি সেটা 2.5 লক্ষ টাকার উপরে হয়, আমি বললাম যে এটা চেঞ্জ করতে হবে এখন 1 কোটি টাকা। যদি আপনি বিক্রি করতে চান, সরকারের অনুমতি নিয়ে বলতে হবে যে বিক্রি করতে চান। আর যদি কিনতে চান 2.5 লক্ষ টাকার উপর কোনো সম্পদ, সরকারের অনুমতি নিতে হবে। আপনার পৈতৃক সম্পত্তি আপনাকে বলবে সোর্স বলবেন আমার বাবার সম্পত্তি, ওটা তো তখন পরে অনুমতি নিলেই তো তখন আপনাকে জিনিস চাবে, সোর্স অফ ইনকাম, তখন আপনি বলবেন আমার, ওটা তো সমস্যা নেই। কিন্তু অনুমতি দেওয়া না নেওয়ার বিষয়, হ্যাঁ, কিন্তু অনুমতি নেওয়াটাই একটা বিরাট হাসেল। যখনই আপনি মন্ত্রণালয়ে দিবেন, আপনার নিকট কোন মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়, ওখানেই তো পেশকা লাগে, ওখানেই নানান রকমের ঘুষ ঘাস এই সেই, তারপর নানান চড়াই উঠবে। কারণ আমরা তো আসলে এখন আসতেছে খতে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো বিদেশি নাগরিক, বিদেশি সরকার, বিদেশি সংস্থার কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করতে পারবে না। এখন আপনি বলেন যে এটা কেন, আমি স্পেন, আমার বন্ধু আছে স্পেনের একজনের, তো স্পেনে তো টাকা পয়সার অভাব নেই, জার্মানিতে টাকা পয়সার অভাব নেই। এক বয়স্ক লোক দেখবেন যে কয়েকশো কোটি টাকার সোনা দানা নিয়ে রুমে ঘুমায় আর ইয়ে করে, ওদের টাকার অভাব নেই। তো এখন ও তো কয়েকশো কোটি টাকা নিয়ে আসে, এক বয়স বৃদ্ধ, তার কেউ নাই। কারণ বিদেশে কি 15 বছর বয়স হলেই ছেলে হোক মেয়ে হোক ডিটাচ ফ্রম হলো ইয়ে, যার জন্য সে বৃদ্ধ যে টাকা ইনকাম করছে, সবার ইনকাম সোনা, অনেক বৃদ্ধ আছে বহু টাকা ইনকাম করে, কোটি কোটি টাকার সোনা নিয়ে বসে আছে। ইচ্ছা করলে আপনি শিশির মুন্সি গেছেন হয়তো লন্ডন থেকে জার্মানিতে, আপনাকে 100 ভরি দিয়ে দিতে পারে, 100 ভরি আপনার জন্য বিরাট কিছু, কিন্তু ওর কাছে নাতি, কারণ পুরো ঘর বোঝাই করে রেখে দিচ্ছে সোনা তাকের মধ্যে বসে আছে, সে মারা যাবে, গভর্নমেন্ট নিয়ে নিয়ে গেছে। এখন ওই স্পেন হয়তো দিল টাকা 3 কোটি টাকা, আপনি নিয়ে এগুলো পারবেন না। এটা কি হয়, ইআরডি মাধ্যমে, ইআরডি মানে আপনার অফার আসলে আপনি ডিজি ওয়ার্ডের মাধ্যমে, আমি না,
ডিজিবার্ডের মধ্যে মিনিস্ট্রি বিআরটি হয়ে চ্যানেলাইজ হয়ে প্রপার ওয়েতে দিস ইজ দ্য ভবন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট সেম থিং, মানে আপনাকে অনুমতি নেয় যেটাই করেন। আপনার পিতা ওই উনি বললো আমার পৈতৃক সম্পত্তি, আপনার পৈতৃক সম্পত্তি ঢাকায় 5 কাঠা আছে, আপনি ডেভেলপারকে দিয়ে 100 তালা তুলবেন 10 তালা, নো, আপনাকে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য মিনিস্ট্রি যে আমার বাবার এই আছে, আমি এই করতে চাই। মিনিস্ট্রি অনুমতি দিবেন, তখনই স্বচ্ছতা জবাব দিয়ে তার আন্ডারে চলে আসবে। তখন কোয়ারি আসবে কোথায় কি, যখন দেখবে যে ওকে অনুমতি দিবে আপনি তোলেন, নো প্রবলেম, অনুমতি নেওয়া করতে হবে যেটাই করবেন। আরেকটা হলো সম্পত্তির ঘোষণা, 5 বছর পর পর সম্পত্তির ঘোষণা। এটা মাঝখানে নাই হয়ে গেছে, আমি 2006 সালে দিলাম। 5 বছর পর পর আপনি যখন ঢুকলেন আপনার কি আছে, আপনার পিতারটা তো আর আপনার না, আপনার পিতা যতক্ষণ না আছে আপনার কি আছে ওইটুকু ঘোষণা। তারপরে 5 বছর পর আপনার পরিবৃদ্ধি কি হলো, এরকম 5 বছর পর পর দেবে। এটাই হলো স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট রুল। কিন্তু মাঝখানে কিন্তু কেউ নেয় নেই, এখন নতুন সরকার এসে আপনি চাচ্ছেন, কিন্তু ওটা দেখবেন যে এই কোনো আলোর মুখ দেখবে না। কারণ কে আলোর মুখ দেখাবে? কারণ আমি সংস্কার কমিশন, আমরা সব বাইরের লোক, এনজিও থেকে আসা, কোনো আইটেম অলঙ্কার 50,000 টাকা না হলে ওটা বলতে হবে না। মনে করেন যে আপনার একটা আংটি আছে, ওটা বলার দরকার নেই। আপনার মালা আছে হয়তো 8 লাখ টাকা দাম, ওটা আপনি বলবেন। ওই মালার দাম আগে ছিল হলো 40,000 টাকা, এটা এখন 8 লাখ টাকা, তাই না? আবার ব্রেসলেট, অমুক, আপনাদের মেয়েদের অনেক বিভিন্ন আইটেম ওয়াইজ 50,000 টাকা কম হলে দিতে হবে না। আর 50,000 ইট শুড বি টার্ন ইন্টু মোর দ্যান 5 লাখ। ফাটকা কারবার ও বিনিয়োগ, যেমন ফাটকা কারবার, অনেক ধরনের ফাটকা কারবার আছে, আছে না? আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার মতো অনেক আছে, অনেক আছে। সেখানে কিন্তু আপনি এই অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে আপনি চাকরিতে অংশগ্রহণ করার ফলে কিছু কিছু জিনিসের মূল্য আপনি জানেন আপ ডাউন, ওই পজিশনে থেকে তো আরও পারবেন না, এমনিতেই পারবেন না, যেটা আঙ্গুর। কারণ আপনার বেতন কত, আপনার সব কিছু কিন্তু বের হয়ে যাবে 5 বছরের পরিবর্তে। ফাটকা কারবারে দেখলে বের হবে তখনই। আজকে দেখেন আমাদের দুর্ভাগ্য, পে স্কেল দিছে 9 সালে, না 15 সালে, এই যাবতের ইতিহাস 72 বা 73 সাল থেকে 5 বছর পর পর এবার দিচ্ছে না। কারণটা কি? সরকারের টাকা নেই। কেন টাকা নেই আপনারা সবাই জানেন। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশের মানুষ সব ব্যবস্থাপনা স্ট্রিক্টলি কোঅপারেটেড, যদি কোনো সমিতির যে আইন, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন ভলেন্টিয়ার, নট ইন টার্মস অফ মানি, মনিটারি বেনিফিট ইউ ক্যানট গেট। আপনি চাকরি করেন শুধু ওটাই, এর বাইরে কোনো কিছু নিতে পারবেন না। আর যেটা হলো যে সুবিনির হিসেবে যে দেয়, এটা অন্য জিনিস। ব্যক্তিগত ব্যবসা চাকরি, আপনি যে কাজে আছেন সেই কাজেই করবেন, অন্য কোনো কাজে জড়িত হওয়া যাবে না। যদিও এক ডাক্তার, মানে পিসিএস হেলথ ক্যাডারে, ও এখান থেকে ট্রেনিং করে গিয়া চাঁদপুর এসে ভাতের হোটেল দিছে। আমরা চাঁদপুর মাছ কিনতে গেছি, দেখে বেতাও দিছে তো, আমার কোর্স পরিচালক ছিল মিজানুর রহমান, গেলাম, হেভি খাওয়ালো চাইনিজ। আমরা তো খাবোই না, কারণ আমাদের তো বর্তমানে পেটের অবস্থা ভালো না, গ্যাসের ওষুধ খেতে খেতে অবস্থা খারাপ, রিচ ফুড অ্যাভয়েড, তার জোর করেই খাওয়ালো। তাই বললাম আপনি ডাক্তারি করা বাদ দেওয়া ভাতের হোটেল দিচ্ছেন, ঘটনা হোটেল, মানে সে, আমি এই সময় রুগী দেখলেই তো হয়, তার অনেক ধন সম্পদ, নানার থেকে পাইছে, দাদার থেকে পাইছে, অনেক ধন সম্পদ, আর ওই রুগী দেখার ওই দরকার নেই। এই জন্য শৌখিন দেউলিয়াত্ব এবং অভ্যাসগত ঋণগ্রস্ততা। অনেকে আছে মনে করেন যে আমাদের কর্মচারী আছে, কিছু কর্মচারী আছে তার খাসিলতি হলো পাখি খাওয়া, মানে পাখি খেয়ে ঘি খায়। হ্যাঁ, তা এখন ওর এত টাকা বাকি যে যখন আর বেতন থেকে কাটবে না, সে বেতনে টাকাই নেই, কারণ অলরেডি মাইনাস, মানে 14 জায়গা থেকে বাকি খেলে তো আর বেতন নাই, তাকে আর দিবে কে বাকি? এই দেউলিয়াতে। এখন হলো যে আমাদের কোনো কোনো কর্মকর্তা কর্মচারী অভ্যাসগত এটা পরিহার করতে হবে। হ্যাঁ, কোনো কারণে আনএভিটেবল সার্কামস্টেন্সেস সামহাও আপনি মানে দেউলিয়াত্ব হয়ে গেছে, তখন যদি আপনি বোঝাতে সক্ষম হন
যে এই দেহলোক তো আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত করা হয়েছে, এটা প্রমাণ করতে পারলে আপনি অসদাচরণ থেকে বেঁচে যাবেন। আদারওয়াইজ ইউ হ্যাভ টু পানিশড। এই কাজটা করা যাবে না। অথবা যদি এমন হয় যে আপনার যে দেউলিয়াত্ব, যে টাকা ঋণ আপনার বেতন থেকে মাসে মাসে কাটলে উইদিন 2 ইয়ার এটা রিকভারি করা সম্ভব, এটা যদি প্রমাণ দিতে পারেন তাহলেই আপনাকে ওয়েব করা হবে। কিন্তু এমনভাবে ঋণগ্রস্ত হয়েছেন আপনার বেতন থেকে কেটে ওটা 2 বছরে বা 5 বছরেও রিকভার করা সম্ভব না। দলিলের নেই তথ্য পাস। এখন ইনফরমেশন রাইট টু অ্যাক্ট, ইনফরমেশন রাইট টু অ্যাক্ট না, ইনফরমেশন একজন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনফরমেশন ডেস্ক অফিসার আছে, ও বলতে পারবে। কিন্তু আমি আমার বন্ধু RDA বগুড়া থেকে বললো, এই দোস্ত তোমার এইটা দেও, আই ক্যানট গিভ দ্যাট ইনফরমেশন। ইভেন এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয়, কিছু কিছু ইস্যু আছে আপনার কৃষি মন্ত্রণালয়ে, দেখেন আন্তঃ মন্ত্রণালয় ইস্যু আছে, নোট আছে। এক মন্ত্রণালয়ের জিনিস আর এক মন্ত্রণালয়কে জানানো যাবে না, তথ্য পান। এটা নোটিং ড্রাফটিংয়ে আপনারা পাবেন। সংশোধিত তদবির এটা করা যাবে না, সংবাদে করা যাবে না। বেতার প্রচারণে অংশগ্রহণ এটা আপনারা করতে পারবেন যদি সরকারের প্রশংসা করেন যে এইরকম খাদ্য পুষ্টির উপরে বিরাট দিয়ে দেওয়া, ধান গবেষণায় এত এত ভ্যারাইটি লাগবে। সরকারের উন্নয়নমূলক বেতারে জনগণ কল্যাণমুখী কোনো স্বাস্থ্য পুষ্টি, কোনটা খেলে কি কোলেস্টেরল কমবে, কোনটা খেলে প্রেশার কমবে, এই ধরনের বেতার টেলিভিশন ইভেন পেপারে আপনি দেখতে পারবেন অনেক ভালো ভালো আর্টিকেল যেটা জনকল্যাণ। কিন্তু এমন কোনো কিছু বলা যাবে না যেটা সরকারের স্বার্থে পরিবর্তন এবং আন্তদেশীয় সম্পর্ক নষ্ট করবে, এইরকম ধর্মীয় প্রচার অপবাদের কারণে। তবে এটা যদি মনে করেন যে আপনি একটা স্পিচ দিবেন, আপনার বসের অনুমতি নিয়ে রেডিওতে গেলেন, কিন্তু যদি মনে করেন এর ভিতরে কোনো ঝামেলা আছে, তাহলে ইউ হ্যাভ টু সেন্সর। হ্যাঁ, যেমন সেন্সর বোর্ড আছে সিনেমা সেরকম এখানে আপনার বসকে দিয়ে রেক্টিফাই করবেন। নাহলে একদম ডাইরেক্টর ওইরকম একটা লেখছিল পেপারে, পরে তখন শিল্পমন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী, 2001 থেকে 2006 বিএনপি, আর ওই লোক হলো কিন্তু তার তো চাকরি খেয়ে ফেলবে, বুঝলেন নাই? পরে ওই আমাদের ডিজির আবার ভাইরা, এটা যদি আমরা না জানি, কন্ট্রাক্ট রুল হয়তো ওই ডাইরেক্টর জানেই না, ও চাকরি ছিল হলো অন্য প্রতিষ্ঠানে, এখানে 8-9 বছরের জন্য এসে চলে গেছে, ও অনেক কিছু জানেই না। তাহলে আপনারা সৌভাগ্যবান যে আপনি ট্রেনিং কোর্স করে, এই ট্রেনিং তো অনেকে পায় না। তাহলে ইউ হ্যাভ টু নো যে সরকারের বহুত আইন কানুন আছে, সংবিধান, আমরা সংবিধানই পড়ি না, সংবিধান আছে, ফাইন্যান্সিয়াল রুল, বিভিন্ন ধরনের আইন কানুন, তাই সব তো জানা সম্ভব না। তাহলে আমাদের এখানে ফাউন্ডেশন 2 মাস, কোনো জায়গায় 4 মাস, কোনো জায়গায় 6 মাস, তাই না? তারপরেও এটা কাভার হয় না। যার জন্য আমাদের সিনিয়ররা বলে যে নিড টু নো, তুমি যে ডেস্কে কাজ করো তার জন্য কোন জিনিসগুলো অ্যাপ্লাই সেটা তুমি জানো, নিড টু নো, অ্যান্ড দেন নাইস টু নো, দেন গুড টু নো, যে এর বাইরে তখন তুমি ওগুলো জানার চেষ্টা করো। এখানে যতদিন আছেন এইভাবে কনসেন্ট্রেট করবেন, আর যখন আপনি কর্মস্থলে যাবেন তখন তো আপনি আপনার কাজ হবে। ডাক্তাররা এখানে যখন আসে, দে আর নট ইন্টারেস্টেড ইন ফাউন্ডেশন, তারা মনে করে এটা একটা ম্যান্ডেটরি এটা কমপ্লিট করা দরকার, তাই করবে। সবাই না, ম্যাক্সিমাম, নাহলে ডিজি পাবে কীভাবে, তাই না? টপ 5 হবে, দে আর ভেরি মাচ সিরিয়াস। কমিটি নিকট সাক্ষ্য প্রদান কি মনে করেন যে আমি এখানে দেখে যাচ্ছি একটা মার্ডার হচ্ছে, অনেকে দেখছে, বলো যে শিশির মুন্সি দেখছে, তাকে সাক্ষী দিতে বলবো, আমি যাবো? আমার যেতে হলে সরকারের অনুমতি দিতে হবে। আর আমি যদি পাবলিক হই, মানে আমি চাকরি করি না, তাহলে চাকরি গেলাম, চাকরি দিলাম, দেখছি আমি, যদি আমার সাহস থাকে আর ভয় যদি পাই তাহলে তার হবে। আর সাংবিধানিক পাওয়ার আছে কার? প্রধান বিচারপতি, সে যদি রুলিং দেয়, এই শিশির মুন্সি তুমি দেখছো এরকম খবর আছে, তুমি যাও সাক্ষী দেবে, তাহলে আর কারো অনুমতি পাবে। আদারওয়াইজ প্রপার চ্যানেলে, মিনিস্ট্রির মাধ্যমে প্রপার চ্যানেল হওয়া উচিত। রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ধর্মীয় অপবাদ প্রচার করা যাবে না, যেটা কনফ্লিক্ট সৃষ্টি হবে। কনফ্লিক্ট সৃষ্টি না হলে অসুবিধা নেই, কারণ জনকল্যাণে ধর্মের তো বেশিরভাগ কিন্তু ভালো জিনিস, সেখানে সমস্যা নেই, কিন্তু যাতে কনফ্লিক্ট না হয়। এই যে যেটা বলতেছিলাম অ্যাট দ্য ভেরি বিগিনিং, যে স্বজনপ্রীতি, প্রিয় দূষণ বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত, দিস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি আগে দেখতে পারি না, এই সেট ড্যামেজ করে দিই,
তা না। তারপরে হয়তো তাকে আমি ফেভার করলাম যে তার চেহারা ছিল তো অনেক ভালো, ফেভার করে দিলাম। অথবা স্বজন প্রীতি, ভাগনা ভাগ্নি, ভাইস্তা ভাস্তি, এদেরকে আমি বিয়ে করে দিলাম, তাই না? চাকরিতে নিয়োগ দিলাম, বা ফোন আসছে, দিস ইজ ভেরি ব্যাড। এখানে সব কিছু ভালো ভালো জিনিস লেখা আছে, কিন্তু এগুলো করা যাবে না। যারা প্রকৃত জেন্টেলম্যান, যারা প্রকৃত অফিসার, যেমন আমাদের শাহজাহান রেজি ছিল প্রশাসন ক্যাডার, এই 3 বছর আগে গেছে, সে হলো পারফেক্ট সব। সে এসি ল্যান্ড ছিল, টিএনও ছিল, এডিসি রেভিনিউ, সরকারের উপর যেখানে বেশি ক্লেম না ল্যান্ড, সে কোনো জায়গায় পড়াশোনা করে। ইভেন পাবনাতে তাকে নিয়ে হট্টগোল হয়েছিল, আমেরিকার লোকজন যা চড়া হয়েছিল পরে। You have to assess the need of all section of people, not only farmer, but other sector, rickshaw puller, blacksmith, and other segment. So in that way, you have to bring that sort of technology by intervention from either from Bangladesh research station or from outside. You have to bring and implement. That is the way to reduce the poverty, solve the problem, whatever it is. It may be the medical college, it may be Newport, it may be BARD. আপনাকে বার্ডে অ্যাসেস করতে বার্ডে কী দরকার সেই অনুযায়ী নিড অ্যাসেস করে সেই অনুযায়ী যদি না নেন, তাহলে বইপত্রেই লেখা থাকবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কেরিয়ার প্ল্যানিং, ওই বইপত্রেই লেখা থাকবে, কিন্তু আপনি কখনোই ম্যাটারাইজ হবে না। কারণ আমরা মানুষের মতো হিপোক্রেট পৃথিবীর কোথাও নেই। Career planning, who will ensure the career planning, capacity building, human resource? Which role? The chief executive যদি biased হয় by others group, এগুলো আমাকে বলতে হয় একটা মহিলার সাথে খারাপ আচরণ করা। প্রশাসন ক্যাডার ওরা বের করছে, এখানে প্রশাসন ক্যাডারের অল ক্যাডার এখানে ট্রেনিং হচ্ছে, এখানে 8টা না 9টা, সে অল ক্যাডারে আপনার ওরা এসিলেন মানে সহকারী কমিশনের সঙ্গে। তাহলে এই রুল রাখার দরকারটা কি? হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস স্টেটমেন্ট? নাথিং। আমরা জাপান গিয়ে ঘুরে আসতেছি, পিএইচডি এখানে ঘুম পাচ্ছি। এই হলো আমরা জাপান, ডেনমার্ক বা বিভিন্ন জায়গায় আমরা ওদের ওগুলো নিচ্ছি না, মানে ভালো জিনিস নিচ্ছি না, খারাপ জিনিস নিচ্ছি। স্বার্থের দ্বন্দ্বটা যদি আমি সিম্পল বলি, স্বার্থের দ্বন্দ্বটা কি? মনে করেন যে এখানে সহকারী পরিচালক নিয়োগ হবে, তাহলে ডিপিসি, ডিপার্টমেন্ট অফ প্রমোশন কমিটি আছে, তারপরে জনপ্রশাসনের একজন, অর্থের একজন, পিএইচসি পাবলিক সার্ভিস কমিশনের একজন, আর বার্ডের ডিজি হলো সদস্য। তার ছেলে যদি পরীক্ষা দেয়, সে যদি সদস্য সে তো নিয়ে নিব না তাকে। আর সাধারণ ছিল ও তখন বলছে যে আমি এখানে, এই যে সরকারি কর্মচারী সরকারি কার্যক্রম আচরণের প্রতি বেল টেল তো দিতেছেন না, এই কখন শুরু করলাম তোমার বেল টেল নাই, দুটো একসাথে, তাহলে দ্রুত যেতে হবে। সরকারি কার্যক্রম আচরণের প্রতি সমর্থন, এগুলো গেজেট তো অনেক সময় লাগে, দুটোই গেজেট অনেক, এটা 2 ঘন্টা, এখানে আরো 1.5 ঘন্টা করছে, এটা আসলে 3 ঘন্টা ভালো। হ্যাঁ, যাই হোক, আমি স্কিপ করি সরকারি কাজ। এটা হলো যে আপনি সরকারি অফিসার দায়িত্ব পালন করবেন, ওই যে ভেজাল অভিযান মাথায় বাড়ি দিব, যে কেস করবেন, যে সচিব তো আর বিচার করবে না, এরা কোর্ট বিচার করবে, জজ কোর্ট বা হাইকোর্ট। তাহলে আপনি হাইকোর্টে কেস করতে হবে যে আপনার মাথা ফাটা দিচ্ছে দোকানটা, তখন সরকারের অনুমতি নিয়ে কেস করলে সরকার গ্রহণ করবে। কিন্তু আপনি সরকারি দায়িত্ব পালন না, আপনি সরকারি দায়িত্ব পালনের বাইরে আপনি এখন সরকারি, আপনি বাড়িতে গেলেন, এখন ধরে আপনাকে মাথায় বাড়ি দেবে, কোনো ব্যক্তিগত, শুধু সরকারি না, আপনাকে কেস করতে হবে। কারণ ডিজি তো আর আপনার বিচার করবো না, ডিসিও বিচার করবো না, তাহলে কোর্টে যাবেন, রায় হবে, রায় যদি আপনার পক্ষে যায় তবে আপনাকে পূর্ণ খরচ বা অর্ধেক খরচ দেবে। আর যদি রায় আপনার বিপক্ষে যায় তাহলে তো আপনার কিছুই হবে না। কিন্তু দিস ইজ
চাকরিজীবী সদস্যপদ, এটা ওই যে আমাদের বিভিন্ন সমিতি আছে না, বিসিএস অমুক ক্যাডার, প্রশাসন ক্যাডার অমুক, এগুলা সমধর্মীতে পারবেন, এর বাইরে অন্য কোথাও যাওয়া যাবে না। রাজনৈতিক বা অনুরূপ প্রভাব খাটানো স্ট্রিক্টলি প্রহিবিটেড, সরকারি সিদ্ধান্ত আদেশ প্রতিপালন না করা, এটা হলো স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর বিদেশি মিডিয়ন ও সংস্থার সাথে তদবির স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর সরকারের পূর্বানুমোদন ছাড়া বিদেশি নাগরিকত্ব আপনার বউ বা আপনি অথবা আপনি নিতেও পারেন যদি কোনো ভেজাল না হয় বা সেটাকে। যদি কোনো ক্লেম আমেরিকা থেকে আসে বা যে কোনো দেশে নাগরিকত্ব নিচ্ছেন সেই ক্লেম আসে, তাহলে শুধু আপনাকে এই কারণ দর্শানোর নোটিশ দিয়ে আপনার চাকরি শেষ। আর অন্য কারণে চাকরি যাওয়া কিন্তু সহজ না, কারণ রাষ্ট্রপতির অধীনে বা আপনাদের এটা অনেক প্রসেস আছে, বিভাগ অনেক কোয়ারি, অনেক কিছু সময় লাগে। কিন্তু একমাত্র বিদেশি নাগরিকত্ব গ্রহণ করছেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সরকার কমপ্লেন দিল আপনার বইয়ের বা আপনার, তখন কিন্তু আপনার চাকরি চলে যাবে। This is all about from query. Contractor, if you have any question, you can ask. Is there any question? No, sir. No question. It is clear to all of you. Huh? Thank you very much. স্যার কোশ্চেন ছিল বলো। স্যার এই যে ২৫টা কারণ বললেন যে এটা আমাদের মানে বিভিন্ন আমাদের মাধ্যমে হবে সরকারি চাকরি কোনো কারণে যদি কেউ এটার মানে অন্যথা করে তাহলে সেখানে একটু মানে প্রসিডিউশন যদি করেই ফেলে চাকরি। Thank you very much. Nice question. Thank you very much for your concern. Actually, এই যে আইন, who will মানে ম্যাটেরিয়ালাইজ দিস আইন? এখানে ডিজি বার্ডের পক্ষে তো সম্ভব না, কিন্তু এটা হলো ওই লাস্টের আদেশে বলা আছে এই আইন তো সরকার করছে, এই আইন কর্তৃপক্ষ যে কোনো একজনকে দিবে, সে এটা রূপান্তর করবে। যেমন ডিজি বার্ড একজন জয়েন্ট ডাইরেক্টরেট অ্যাডমিনকে বলবে তুমি এটা এনশিওর করবে, সে এগুলা প্রসেস করবে। যে এই আদেশটা মানে রেক্টিফাই ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে কাউকে দায়িত্ব দেওয়া হবে। এবং এখানে যে আইন কানুন অন্য কোনো আদালতে কিন্তু প্রশ্ন তোলা যাবে না, কারণ এটা ভেটিং হয়ে আসছে, জনপ্রশাসন, অর্থ, আইন মন্ত্রণালয় ভেটিং হয়ে আসছে, যার জন্য কোর্টে গেলে কিন্তু কাজ হবে না। ওইভাবে এম্বার্গো দেওয়া আছে যে এটা কোনো আদালতে আর যে কোনো একজনকে দায়িত্ব দিতে হবে বার্ডে, হ্যাঁ বার্ডের একজনকে দায়িত্ব দেবে, সে এটা রূপান্তর করবে, সে এটা প্রসেস করবে, কেউ কোনো আইন করবে। আচ্ছা, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা